Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. আমি তোমাদের ডাউটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ 2.0 ক্লাস নাম্বার 23 23তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এইটা আমরা মিক্সড জিকে প্র্যাকটিস আলোচনা করব। আচ্ছা, আমাদের ক্লাস রুটিন যেটা আছে, আমার ক্লাস সকাল 8:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ রেগুলার, এবং অন্যান্য স্যারেদের ক্লাস কখন কি আছে একটু দেখে নাও। প্রত্যেক ক্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন বা লিংক প্রোভাইড করা হয়। ওকে, প্রত্যেকে জয়েন করবে আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে। পাশাপাশি আমাদের অনলাইনের যে পেড কোর্স করানো হচ্ছে এখন, আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপ, প্রত্যেকে জেনে রাখো এবং এটি প্লে স্টোরে তোমরা পাবে। অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে বেশ কিছু ব্যাচ আছে, এবং ফাউন্ডেশন 3.0 এই ব্যাচ শুরু হচ্ছে 18ই জুন থেকে। একটা প্রপার ফাউন্ডেশন ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের সমস্ত রকম পরীক্ষা দেওয়ার জন্য একটা কম্বাইন্ড প্রস্তুতি এখানে পাবে। এবং এই ব্যাচ থেকে আমরা আবার 4টি ব্যাচ আলাদা করেছি, যেখানে শুধু জিকে, শুধু রিজনিং, শুধু ইংরাজি এবং শুধু ম্যাথ আলাদা আলাদা ভাগ রয়েছে। শুধু যদি প্রয়োজন হয় কারো জিকে নিতে পারো, বা ম্যাথ আলাদা আলাদা তোমার এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। ওকে, কিন্তু ওভারঅল তোমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ নিলে কি হবে, সমস্ত পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষার একটা ভালো প্রস্তুতি হবে, যেটা তোমাদের প্রয়োজন। ওকে, তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা করব। একটু সায়েন্স বেশি থাকবে আজকের ক্লাসে, প্রত্যেকে যারা কানেক্ট আছো মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো, প্রথম প্রশ্ন, নিচের কোনটি সর্বকনিষ্ঠ আধানযুক্ত কণিকা? আধান কম কোনটি? সর্বকনিষ্ঠ মানে সব থেকে কম। ইলেকট্রন, প্রোটন, পজিট্রন সবকটি বলতে পারবে? তো একটা পরমাণুতে কি কি থাকে? একটা পরমাণুর মধ্যে আমরা যদি খেয়াল করি, পরমাণুতে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটে হচ্ছে স্থায়ী কণা। এগুলোকে বলা হয় পার্মানেন্ট পার্টিকেল। কিছু থাকে অস্থায়ী কণা, ঠিক আছে, পজিট্রন, পাই, মেসন ইত্যাদি কিছু থাকে। ওকে, তো এই কণাগুলো যেগুলো বলছি, এদের মধ্যে এই যে স্থায়ী কণা, এদের মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রন কোনো চার্জ নেই। পরমাণু বলা হচ্ছে নিস্তড়িত। পরমাণুকে বলা হয় নিস্তড়িত, মানে এর কোনো আধান নেই, কারণ পজিটিভ নেগেটিভ ব্যালেন্স থাকে। অর্থাৎ প্রোটনের যে চার্জ হবে ইলেকট্রনের চার্জ সমান হয়, এবং প্রোটন ইলেকট্রন চার্জ সমান। পজিট্রনকে বলা হয় পজিটিভ ইলেকট্রন, এটাকে বলা হয় পজিটিভ ইলেকট্রন। মানে পজিটিভ ইলেকট্রন মানে কণাটা হচ্ছে ধনাত্মক, কিন্তু ইলেকট্রনের পজিটিভ ইলেকট্রন অর্থাৎ ধনাত্মক কণা এবং ইলেকট্রনের চার্জযুক্ত কণা। ভরটা ইলেকট্রনের ভরের মতোই, অর্থাৎ খুব সামান্য ভর, ওই জন্য এটাকে পজিটিভ ইলেকট্রন বলা হয়। অস্থায়ী কণা, এটার চার্জ সমান, অর্থাৎ এখানে সবকটি একই আধানযুক্ত, সবকটি সমান আধানযুক্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দুটি আধান একে অপরকে সর্বদা কি করে? ধরো একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান, এরা কি করতে পারে? পরস্পরকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। অপশন সি, এ, বি উভয় হতে পারে, নাকি কোনোটি নয়। দুটি আধান হতে পারে পজিটিভ পজিটিভ, আবার হতে পারে নেগেটিভ নেগেটিভ। তাহলে দুটো প্রপার্টিজ আমরা চুম্বকের মতো এখানেও বলতে পারি। বিপরীত তড়িৎগ্রস্ত আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সমতড়িৎগ্রস্ত আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ দুটো আধান আমরা জানি না কি হবে, তো আকর্ষণ বিকর্ষণ উভয় করতে পারে। একটা ব্যাপার থাকবে, আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা উভয় কাজ করবে। এখানে থাকবে আকর্ষণ, এ টানবে, ঠিক আছে, আকর্ষণ।
এগুলো হচ্ছে বিকর্ষণ, ঠেলবে। ওকে, এগুলো হচ্ছে বিকর্ষণ। ওকে, এই দুটো হচ্ছে বিকর্ষণ আর এটা হচ্ছে আকর্ষণ। একটা এই যে আধান, দুটো আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এই আকর্ষণ বল একটা আছে। এই বলটা কি হয়? একটা বল আছে কুলম্বীয় বল। কুলম্বীয় বলটা কি? ধরো একটা পজিটিভ আধান বা যে কোনো একটা আধান, দুটো আধান আছে, একটা Q1 আধান, আধানের পরিমাণটা আমরা লিখছি Q1, আর একটা বলছি Q2। দুটো আধান, সে হতে পারে যাই হোক, পজিটিভ বা নেগেটিভ, ওটা আমরা লিখছি না। এদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, ডিস্টেন্স আর হয়, তো আকর্ষণ বলটা হবে এ প্রপোর্শনাল টু এই Q1 এবং Q2 এদের গুণফল আর স্কোয়ার। এই হচ্ছে সম্পর্ক, যেমন মহাকর্ষ বলের সম্পর্কের মতোই। কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কি তড়িৎগ্রস্ত হবে? ঋণাত্মক আধানে আহিত হয়, ধনাত্মক আধানে আহিত হয়, নিস্তড়িত, নাকি কোনোটি নয়? অর্থাৎ একটা পরমাণু এরকম হয় এবং বাইরে কি থাকে? একাধিক কক্ষপথ থাকে, কে কক্ষ, এল কক্ষ, এইভাবে আমরা লিখি, তাই তো? তো এই যে এখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এন দিয়ে লিখলাম, এবং এখানে ইলেকট্রনরা ঘোরাফেরা করে বিভিন্ন কক্ষপথে, ঠিক আছে? এরকম আমরা লিখলাম। যাই হোক, তো এই জায়গা থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, বাইরে চলে যায়, বেরিয়ে গেলে কি হবে? বেরিয়ে গেলে কি হবে? প্রোটন কোথায় আছে? এখানে নিউট্রন আর প্রোটন ধরলাম, হ্যাঁ, এন আর পি। প্রোটন তো প্রোটন ফিক্সড আছে নিউক্লিয়াসে, প্রোটন তো চলে যেতে পারছে না। কিন্তু বাইরে যে ইলেকট্রন যদি চলে যায়, তাহলে এই যে পরমাণুটা, এটা ধরো একটা পরমাণু টোটাল, এই পরমাণু কি হবে? পজিটিভ বেশি হয়ে যাবে, পজিটিভ বেশি হয়ে যাবে, পজিটিভ বেশি হবে, পজিটিভের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো তাহলে পরমাণুটি হবে ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ প্রোটন ধরো 10টা আছে, ইলেকট্রন 10টা ছিল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে 10টা প্রোটন 8টা ইলেকট্রন, মানে পজিটিভ 2 হবে, দুটো পজিটিভ আধান বেশি থেকে গেল, অর্থাৎ পরমাণুটি ধনাত্মক আধানে আহিত হবে। ঠিক উল্টো কথা, যদি এখানে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়, সেক্ষেত্রে পরমাণুটি ঋণাত্মক আধানে আহিত হবে। এগুলো বেসিক বিষয়। ধাতুর প্রবণতাটা কি? ধাতুর কি প্রবণতা দেখায়? ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ, প্রোটন সংখ্যা বৃদ্ধি করা, নাকি নিউট্রন সংখ্যা হ্রাস করা? একটা ধাতু যে ধর্ম প্রদর্শন করে সেটি মনে রাখবে, ইলেকট্রন বর্জন করতে চায়, দিয়ে পজিটিভ হতে চায়। আচ্ছা, এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক হলো কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ আধানের একক কোনটি? এখানে দেখো প্রশ্নগুলো সহজ, কিন্তু তোমরা অনেকে বারবার ভুল করো। এই জায়গাগুলো তোমাদের মনে হয় যে কঠিন, কিন্তু আদতে খুবই সহজ কিন্তু বিষয়। এসআই পদ্ধতি, আমরা যে এককগুলো নির্ধারণ করি বেশিরভাগ এসআই এবং সিজিএস দুটো পদ্ধতির কথাই আমরা বারবার বলি। এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে? তড়িতের আধানের পরিমাণ হচ্ছে কুলম্ব। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি ভোল্ট, এটি কিসের একক? ভোল্ট হচ্ছে কিসের একক? বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক। অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা, কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেই প্রবাহ মাত্রার একক। ওহম হচ্ছে কোন পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কি পরিমাণে আছে তার একক। ঠিক আছে, তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমাকে মনে রাখতে হবে অলওয়েজ। নিচের কোন যন্ত্রের দ্বারা
নিচের কোন যন্ত্রের দ্বারা আধানের উপস্থিতি নির্ণয় করা হয়? আধান কোনো বস্তুতে হতে পারে পজিটিভ বা নেগেটিভ, আধান আছে কিনা আমরা চেক করতে পারি কোন যন্ত্রের সাহায্যে? তো এখানে তড়িৎবীক্ষণ যন্ত্র মনে রাখতে হবে, এবং বিশেষ করে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা আধানের উপস্থিতি নির্ণয় করতে পারি। কোন পরিবাহী তলের সর্বত্র তড়িৎ বিভব যদি সমান হয়, ওই তলকে কি বলা হয়? কোন পরিবাহী তলের সর্বত্র তড়িৎ বিভব সমান হলে ওই তলকে কি বলা হয়? পরিবাহী তল, সমবিভব তল, সম আধান তল, সমতড়িৎ ক্ষেত্র তল। কোন পরিবাহী তলের সর্বত্র তড়িৎ বিভব যদি সমান হয় সেটাকে আমরা বলি সমবিভব তল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ধারকত্বের একক? ধারকত্ব বিষয়টা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ধারকত্বের ধারণা দেন, এবং এই ধারকত্বের একক হচ্ছে তার নাম অনুসারেই ফ্যারাড। ফ্যারাড হচ্ছে এসআই একক, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড। পৃথিবী পৃষ্ঠের তড়িৎ বিভব কত? পৃথিবী পৃষ্ঠের তড়িৎ বিভব কত হবে বা কত হয়? পৃথিবী পৃষ্ঠের তড়িৎ বিভব কত হয়? অসীম, শূন্য থেকে অসীমের মধ্যে বলা সম্ভব নয় নাকি শূন্য? উত্তর হয়ে যাবে শূন্য, অপশন ডি। আচ্ছা, দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধান কুলম্বের সূত্র, এদের মধ্যে দূরত্বটা আমরা দ্বিগুণ করলাম, তাহলে ওদের মধ্যে স্থির তড়িৎ বলের মান কত হবে? তাহলে এই জায়গায় উত্তর কি হবে? ধরো আগে ছিল একটা আধানে Q1, এখানে ছিল Q2, এইটা পরে তোমরা চেঞ্জ করে দিলে, এখানে করলাম Q1, এখানে করলাম Q2, দূরত্বটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে দূরত্ব ছিল ধরো R, আর এখানে হয়ে গেল 2R। তাহলে নর্মাল সেন্সে তুমি যদি বলো এদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ যায়, যে বলই হোক কমে যাবে। তাহলে কমে যাবে মানে কি? একই থাকবে না, বাড়বে না, 4 গুণ হবে না, 1/4 হবে। কমন সেন্সে তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? কারণ সূত্রটা ছিল এটা, প্রযুক্ত বল Q1 Q2 বাই R স্কোয়ার। এবার R এর জায়গায় আমরা করলাম 2R, তাহলে সূত্র অনুযায়ী আমরা এটা পাচ্ছি Q1 Q2 বাই 2R স্কোয়ার, মানে হচ্ছে Q1 Q2 বাই 4R স্কোয়ার, মানে এটা হচ্ছে 1/4 Q1 Q2 বাই R স্কোয়ার। অর্থাৎ এখানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/4 হবে প্রযুক্ত বলটা। সিম্পল হিসাব। আচ্ছা, নিচের কোন যন্ত্রের দ্বারা উচ্চ তড়িৎ বিভব মাপা হয়? উচ্চ তড়িৎ বিভব নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, পাইরোমিটার নাকি ভোল্টামিটার? তো এখানে উত্তর হয়ে যাবে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। পোটেনশিওমিটারের সাহায্যে আমরা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করি। পাইরোমিটারের সাহায্যে উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয়। উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয়। ভোল্টামিটারের সাহায্যে নরমালি আমরা বিভব প্রভেদ পরিমাপ করি। এই বিভব প্রভেদ পরিমাপ করা হয় তো ভোল্টামিটারের সাহায্যে।
আর এখানে উচ্চ তড়িৎ বিভব, যেমন আমরা তাপমাত্রা পরিমাপ করি থার্মোমিটার, আর যখন উচ্চ তাপমাত্রা বা উচ্চ উষ্ণতা বলি তখন বলি পাইরোমিটার, সেরকমই একটা যন্ত্র। বজ্রপাত নিচের কোনটির উদাহরণ? আকাশে যে বিদ্যুৎ চমকায় এর কারণটা কি? দেখো, এটা হচ্ছে একটা ধরো মেঘ, পরস্পর দুটো মেঘ যদি যাওয়া আসা করে এদের মধ্যে সংঘর্ষ হয়। আমরা জানি এই সংঘর্ষ হলে কি স্থির তড়িৎ তৈরি হয়। ঠিক আছে, মেঘে মেঘে সংঘর্ষ হলো, স্থির তড়িৎ তৈরি হলো। হতে পারে এটা পজিটিভ, এটা যদি পজিটিভ হয় এটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, দুটো মেঘে মেঘে সংঘর্ষ হলে দুটোতে আধান তৈরি হবে, একটা হবে পজিটিভ, একটা নেগেটিভ। এবার এটা ধরো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে এই ধরো একটা গাছ রয়েছে। ওকে, তো এখানে ভূপৃষ্ঠে কি হবে, একটা তড়িৎ আবেশ তৈরি হয়। ঠিক আছে, স্থির তড়িৎ। আমরা যে শীতকালে দেখব একটা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পরে ছোট ছোট কাগজ নেবে, চিরুনি দিয়ে ধরবে, দেখবে আকর্ষণ করছে। তাহলে কি হয়, এই যে একটা আধান যে তৈরি হচ্ছে সেখানে অন্য কোনো একটা বস্তু রাখলে সেখানে একটা তড়িৎ আবেশ তৈরি করে, একটা ফিল্ড তৈরি করে, যার ফলে সেখানে বিপরীত তড়িৎগ্রস্ত আধান তৈরি হয়। এই যে গাছ, এই গাছে পজিটিভ আধান তৈরি হবে চারিদিকে, কারণ ভূপৃষ্ঠের তড়িৎ বিভব শূন্য, এখানে যে কোনো আধান তৈরি হতে পারে। তড়িৎ আবেশের কারণে ধর নিকটবর্তী গাছে বিপরীত আধান তৈরি হলে এরা পরস্পর কি করে, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, এবং এখানে এই যে আধান তৈরি হলো এই আধানটা এখানে চলে আসে। এটাকে বলা হয় বজ্রপাত। এটাকে বলা হচ্ছে একটা স্থির তড়িৎ আবেশের উদাহরণ। স্থির তড়িৎ তৈরি হয়, এটা আবেশের উদাহরণ। এই তড়িৎটা কি হচ্ছে, গাছ দিয়ে ভূপৃষ্ঠে চলে আসছে। ওকে, এই ঘটনা কিন্তু ঘটে। হ্যালো হ্যালো। ওকে, তো এখানে এবার প্রশ্ন হচ্ছে, একটা উচ্চ বহুতল বাড়িকে বজ্রপাত থেকে, হ্যাঁ হ্যাঁ, বজ্রপাত থেকে রক্ষা করার জন্য বজ্র নিবারক ব্যবহার করা হয়, তাই তো? এই বজ্র নিবারক ব্যবহার করা হয় কি জন্য? ধরো উচ্চ বহুতল অনেক অনেক উঁচু উঁচু বাড়ি হয়, সেখানে তো উঁচু মানে কি বিদ্যুৎ স্থির তড়িৎ চলে আসতে পারে, অর্থাৎ বজ্রপাত হবে। সেই জন্য কি করা হয়, বজ্র নিবারক। এবং সেটা কি তড়িতের সুপরিবাহী পদার্থ, যাতে ওটাও তো একটা তড়িৎ, ওই মাধ্যমে ধরো এই একটা বাড়ি, ঠিক আছে, এখানে ধরো প্রচুর উঁচু একটা বাড়ি, এখানে কি করা হয়, এখানে একটা কানেকশন এইভাবে করা হয়, এখানে আর কি বিদ্যুৎ বজ্রপাত অর্থাৎ বজ্র নিবারক, এটা এমন একটা সূচিমুখ তৈরি করা হয় যেখানে কি হয়, স্থির তড়িৎ আবেশ তৈরি হলে এই ধরো এখানে মেঘ আছে, এই মেঘ থেকে এখানে পড়ে গেল এবং এটা বাড়ির সাইড দিয়ে কি হচ্ছে, ভূপৃষ্ঠে চলে যাচ্ছে কারেন্টটা। তাহলে এই বাড়িটা আর কি হলো না, এই বাড়িটা আর বজ্রপাত দ্বারা আক্রান্ত হলো না। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধ পরিবাহী রোধ কিরূপ পরিবর্তন ঘটে? অর্ধ পরিবাহীর উদাহরণ কি হবে? সিলিকন হবে, জার্মেনিয়াম হবে, এগুলোকে আমরা বলি অর্ধ পরিবাহী। এগুলো তড়িৎ খুব ভালো পরিবহন করে না, মোটামুটি আর কি, মাঝামাঝি। এই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, নরমালি তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, এক্ষেত্রে কমে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার করানো হয়েছে আগেও। আচ্ছা, গৃহে আমাদের বাড়িতে তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পর যুক্ত করা হয় কোন সমবায়? শ্রেণী, সমান্তরাল, অপশন সি এ বি উভয়, অপশন ডি নান অফ দিস। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বাল্ব হোক, সিলিং ফ্যান হোক, বা অন্যান্য বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন কানেকশন করা হয়, সেগুলো কোন সমবায়ে করা হয়? তো রোধ মানে কি? আমরা বলি না রোধের সমবায়। এই রোধ, রোধ মানে একটা ধরো বাল্ব, এটা একটা রোধ,
মানে ওটা দিয়ে যে কারেন্ট পাস করছে কিছুটা কারেন্ট খেয়ে নিচ্ছে, মানে সহজ ভাষায় খেয়ে নিচ্ছে মানে ওই রোদ কিছুটা খেয়ে নিচ্ছে, কমিয়ে দিচ্ছে। ফ্যান, এটা একটা রোদ, ঠিক আছে। তো এইগুলো যুক্ত করা হয় পরস্পর সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন বলা হয় ইংরেজিতে। এই ছবিটা কেমন হয়, ছবিটা আমি বহুবার তোমাদের এঁকে দেখিয়েছি। এরকম একটা বর্তনী হবে, ঠিক আছে, যেখানে যেখানে কি করা হয়, যেখানে তোমার ধরো এই একটা বর্তনী হলে যে ঘটনাটা ঘটে, ধরো কারেন্ট এইভাবে পরিবাহী যাচ্ছে, কারেন্ট দিলে এই কারেন্টটা সমান ভাগে ভেঙে গেল, সবাই সমান কারেন্ট পাচ্ছে। ওকে, এটা ধরো আই যদি প্রবাহিত হয়, এখানে আই, এই আইটা এখানে I/2 তে ভেঙে যাচ্ছে, I/2 আবার এখান দিয়ে ফিরে আসছে, দিয়ে একটা সার্কিট কমপ্লিট হচ্ছে। এই হচ্ছে একটা সমান্তরাল সমবায়ের ছবি। এইভাবে কিন্তু সাজানো হয় যাতে করে সব যন্ত্রের মধ্য দিয়ে সমান কারেন্ট পাস করে, ঠিক আছে। আর যদি সিরিজ হয়, সিরিজ মানে একটা এইরকম, বিশেষ করে চুনি লাইটগুলো দেখবে, চুনি লাইটগুলো যেগুলো মানে মাঝে মাঝে অনুষ্ঠানে ঘরটা সাজানো হয়, রাস্তাঘাট, তো ওই চুনি লাইট কিন্তু সমান্তরাল সমবায়ে থাকে না, ওটা শ্রেণী সমবায় পরপর পরপর যুক্ত করা হয়, ঠিক আছে। ওকে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র? সহজ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর একই রকমের প্রশ্ন করাচ্ছি তড়িতের বিশেষ করে। তো গতদিন আমরা ভূগোল থেকে আলোচনা করেছিলাম, তার আগের দিন সায়েন্সের বায়োলজি থেকে কিছু, আজকে একটু ফিজিক্যাল সায়েন্স থেকে আলোচনা করছি, ঠিক আছে। একটু ধাঁচ পাল্টে পাল্টে আমরা আলোচনা করছি, নেক্সট প্র্যাকটিস আবার করানো হবে। কিন্তু এটাও ধরো একটা বিভিন্ন প্রশ্ন আলোচনায় তোমার করানো হচ্ছে, যেগুলো কাজে আসবে, পরীক্ষায় দেখবে কমন চলে আসছে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে মোটর, মোটর কনভার্ট করে। ডায়নামোটা ঠিক উল্টো, যান্ত্রিক থেকে তড়িৎ, রেকটিফায়ার এসি থেকে ডিসি। ওহম মিটার নিচের কোনটির একক? বলতে পারো ওহম মিটার নিচের কোনটির একক? ওহম মিটার নিচের কোনটির একক? পরিবাহিতা, প্রস্তুতছেদ, বিভব প্রভেদ, রোধঙ্ক। পরিবাহিতা একক হচ্ছে সিমেন্স ধরা হয়। বিভব প্রভেদের একক ভোল্ট আমরা বলেছি। প্রস্তুতছেদ মানে এটা একটা ক্ষেত্রফলের একক, মিটার স্কোয়ার ধরতে পারো। রোধঙ্কের একক হচ্ছে ওহম মিটার। আচ্ছা বলো, ছায়ার উৎপত্তি কি প্রমাণ করে? আমাদের যে ছায়া পড়ে এটা কি প্রমাণ করে? আলোকের অপবর্তন মোটামুটি সরলরেখায় হয়, এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো এক প্রকার কণিকা, কোনোটি নয়। তো যে ছায়াটা হয় দেখবে, বিশেষ করে যেদিক থেকে লাইট ফেলা হয় বিপরীত দিকে ছায়া পড়ে এবং এটা সোজাসুজি হয়। তো এটা থেকে আমরা বলতে পারি আলোর অপবর্তন মোটামুটি সরলরেখায় চলে। সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ প্রকৃতির হয় কেন? দেখো এগুলো একদম বেসিক প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের, আলো থেকে এইগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় এসেছে, আসে। সিনেমা হলের পর্দা সাদা করা হয় কারণ সাদা রং আলো শোষণ কম করে, বা করে খুবই সামান্য, বেশিরভাগটা প্রতিফলিত করে। এবং অমসৃণ হয় কারণ বিক্ষিপ্ত প্রতিফলন হয়, সম্পূর্ণ প্রতিফলনের জন্য এই সাদা অমসৃণ করা হয়। যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত হয়? প্রশ্নটা মনে রাখবে, বহুবার পরীক্ষায় এসেছে। উত্তরটা কি হবে? সংকট কোণ মানে কি হবে? সংকট কোণ মানে সেই আলোটা আর পরের মাধ্যমে যাচ্ছে না, মাধ্যমের বিভেদ তল বরাবর যাচ্ছে। আর এই দুটো মাধ্যম, এটা ঘন এবং এটা লঘু মাধ্যম। লঘু মানে হালকা, ঘন মানে গাঢ়, তাই তো। এটা ধরো বায়ু, এটা ধরো জল। তুমি এখানে একটা টর্চ লাইট মারলে, আলোটা এইভাবে গেল, হ্যাঁ আলোটা এইভাবে গেল, দিয়ে সে আর এই মাধ্যমে গেল না, বিভেদ তল বরাবর চলে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই যে কোণটা, এটাকে বলা হচ্ছে সংকট কোণ। এই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। এটা, এই সংকট কোণটা যদি আপাতন কোণের সমান হয়, আপাতন কোণ হয়, এটা যদি আপাতন কোণ হয়, আচ্ছা সংকট কোণের যদি সমান হয়ে যায়, তাহলে
এই যে কোণটা আমরা পাচ্ছি 90 ডিগ্রি, এটা প্রতিসরণ কোণ হবে, প্রতিসরণ কোণ এটা হয় 90 ডিগ্রি। আচ্ছা, ফাউন্ডেশন 3.0 ব্যাচ শুরু হয়ে গেছে। যদি কারো নিতে ইচ্ছুক হও, ঠিক আছে, আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই দ্রুত নিয়ে নাও, কারণ সেই আজকাল করে দেরি করে লাভ নেই, টাকা পয়সার মায়া করলে হবে না, ঠিক আছে, খরচ হবে তুমি যেখানেই পড়ো। ওকে, তো আমরাও একটা প্রতিষ্ঠান চালাচ্ছি যেখানে একেবারে ফ্রি তো দেওয়া যায় না, অল্প কয়েকটা টাকার বিনিময়ে আমরা একটা দুর্দান্ত ফাউন্ডেশন ব্যাচ তোমাদেরকে প্রোভাইড করছি, যেটা কম্বাইন্ড ফাউন্ডেশন। সমস্ত পরীক্ষার প্রস্তুতি তুমি একটা ব্যাচ নিলেই তুমি পেয়ে যাচ্ছ। ওকে, চলো, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলো কি কি? প্রাইমারি কালার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোক রশ্মির প্রাইমারি কালার কি কি? উত্তর হয়ে যাবে অপশন বি, লাল, নীল, সবুজ। একটা নাম মনে রাখবে, সুনীল, সবুজ, নীল, লাল, ঠিক আছে, এই নামটা মনে রাখলে তোমার মনে থাকবে যে প্রাইমারি কালার কি কি। হাবল হলো একটি কি? ডব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন। হাবল হলো একটা কি? পারমাণবিক অস্ত্র, বাদ্যযন্ত্র, মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, কোনটি নয়। বলতে পারবে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। ওকে, এটা একটা মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি একটি বস্তু রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কটা গঠিত হবে? একটা সূত্র আছে, n = 360 ভাগ থিটা -1। এই একটা সূত্র মনে রাখবে। যে কোনো দর্পণ, দুটো দর্পণ যে কোণটা তৈরি হয়, ধরো একটা দর্পণ এইভাবে আছে, একটা এইভাবে আছে, দুটো আয়না, সেলুনে যে ঘটনাটা ঘটে এখানে আছে, দুটো আয়নার মধ্যে কোণ ধরো 60 ডিগ্রি, তাহলে এখানে একটা বস্তু তুমি যদি রাখো, কটা প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব গঠিত হবে? সেটা কিভাবে বার করতে হয়? এই জায়গায় বসিয়ে দিতে হবে। এই থিটাটা হচ্ছে 60, এন হচ্ছে কি? থিটা হচ্ছে দর্পণ দ্বয়ের মধ্যবর্তী কোণ, আর এন হচ্ছে প্রতিবিম্ব সংখ্যা, প্রতিবিম্ব সংখ্যা মনে রাখতে হবে, ঠিক আছে। তো উত্তর হবে এখানে অসংখ্য, কারণ থিটা যদি 0 হয়, সমান্তরাল মানে যদি 0 হয়, ইনফাইনাইট সংখ্যক হবে। এটা তোমরা খেয়াল করবে, সেলুনে দেখবে প্রায় সমান্তরালই থাকে, তো এই সেলুনে দেখবে তোমার প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব অসংখ্য গঠিত হবে। ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? একটা আলাদা প্রশ্ন। ইংরেজবাজার শহর, যেটি কোথায়? মালদাহের একটা শহর ইংরেজবাজার, এটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে মহানন্দা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, গতদিনের হোমওয়ার্ক ছিল কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহর হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। তিস্তা করলা নদীর তীরে আছে জলপাইগুড়ি শহর, জলপাইগুড়ি শহর, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এটা আজকে হোমওয়ার্ক থাকলো যে পশ্চিমবাংলার দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়। তো আজকে 26টি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হয়েছে একটু জানাবে, এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমাদের ফ্রি ক্লাস পেতে দুটি চ্যানেল সাবস্ক্রাইব করো, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, এবং আমাদের ক্লাস হচ্ছে পেড কোর্স TWS একাডেমি অ্যাপ, সেটি তোমরা প্লে স্টোরে পাবে, ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো, চেষ্টা করো, নিশ্চয়ই সফলতা তুমি পাবে, ঠিক আছে। কে কি বলছে সেসব কথা কান না দিয়ে তুমি তোমার মতো পড়াশোনা চালিয়ে যাও, একটা ধারাবাহিকভাবে পড়াশোনা চালাও, যাতে যে পরীক্ষা দেবে ওটাই তোমার সিলেকশন হয়ে যায়। ওকে, টাটা, বাই।